ওয়েলকাম। আচ্ছা, যদি এরকমটা হয় যে ধরুন আমরা ইন্টারভিউতে গেছি, এবার সেখানে আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে, কারণ ডেমনস্ট্রেশনে কত নাম্বার আছে? 10 নাম্বার আছে। এবার আমরা বিভিন্ন টপিক নিজেরা পড়ে গেছি বা তৈরি হয়ে গেছি যে এটা আসলে আমরা এটা করব। ঠিক আছে? তো ধরুন এরকম যদি হয়, হবেই বলছি না, হতেও পারে। যদি এরকম হয় যে সামনের থেকে স্যাররা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তো এরকম 11-12-এর টিচার হবা? তো আমি বলবো হ্যাঁ। তো তাহলে তুমি একটা কাজ করো, তো তুমি ধরো 12-এর ক্লাসে গেছো, ঠিক আছে, 12-এর সিলেবাসটা তো তুমি জানো। আমি বলবো হ্যাঁ। তাহলে সিলেবাসটা তুমি কিভাবে পড়াবা একটু বোর্ডে দেখাও তো। 12-এর থার্ড সেমের সিলেবাসটা তুমি কি করে পড়াবা একটু 12-এ দেখাও। তো এই জন্য সিলেবাসটাও কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন। শুধু জানলে হবে না, কারণ আপনারাই ভেবে দেখুন যে একটা সিলেবাস, থার্ড সেমের একটা সিলেবাস বা ফার্স্ট সেমের একটা সিলেবাস, ওই সিলেবাসের মধ্যে অনেকগুলো টপিক আছে। তো এর দ্বারা কি তারা আমাদের কাছ থেকে জানতে পারলো যে আমি ওই প্রতিটা টপিক সম্পর্কে কি সারমর্মটা এক কথায় প্রেজেন্ট করতে পারছি কি না। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিওটাতে এইটারই ডেমো দিব যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারটা আমাকে যদি বোর্ডে পড়াতে বলে বা ডেমনস্ট্রেশন দিতে বলে, তাহলে আমি কিভাবে দেব সেটারই একটা প্র্যাকটিস। আগেই বলছি, আমি কাউকে শেখাচ্ছি না, আমি সেই যোগ্যতার মানে অধিকারী না। আপনারা আমার থেকে অনেক বেটার, অনেক ভালো জানেন, অনেক ভালো পড়াতে পারবেন। আমি এই ভিডিওটা জাস্ট আমার নিজের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, করছি। তো যদি কোনো রকম কোনো ফিডব্যাক দেওয়ার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে দেবেন, যাতে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, তো চলেন তাহলে কথা না বলে শুরু করি। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? আচ্ছা, তোমাদের সাথে তো অনেকদিন পর দেখা। রিসেন্টলি তোমাদের ফাইনাল এক্সাম হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, অন্যান্য এক্সামগুলোর থেকে কি এডুকেশনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে এডুকেশনটা। হো, এডুকেশনের নাম্বারটা বেশি পাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, তোমরা খুশি তো এক্সাম দিয়ে? আমরা যা ক্লাসে চর্চা করেছিলাম, যা ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে, সেইখান থেকেই কি আসছে? আচ্ছা, এক দুটা বাইরের থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু ক্লাস 11 থেকে কোন ক্লাসে উঠলে? এখন 11 থেকে তোমরা এখন উঠলে 12-এ, তাই তো? এই স্কুলে এখন কিন্তু তোমরাই বড় দাদা দিদি, তাই তোমাদের উপর কিন্তু অনেক দায়িত্ব থাকে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে না আমরা এই যে 12-এ যে তোমরা উঠলে, তাহলে তোমরা কোন সেমিস্টার হলে এখন? গুড, থার্ড সেমিস্টার। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। তাহলে আজকে তো তোমাদের প্রথম ক্লাস। আজকে আমি শুধুমাত্র এই থার্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের মধ্যে তোমাদেরকে এই 6 মাস কি কি পড়তে হবে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, ক্লাস 11-এ যখন তোমরা পড়ছো তখন কিন্তু তোমরা শিক্ষা কি, তারপরে শিক্ষার বিভিন্ন রূপগুলো, হ্যাঁ, তারপরে এরকম প্রি ইন্ডিপেন্ডেন্সে বিভিন্ন ধরনের শিক্ষার কমিশনগুলো, ঠিক আছে, তারপর এডুকেশনাল সাইকোলজি, এগুলো অনেক কিছু তোমরা পড়ছো। আশা করি তোমাদের সবার ভালো লাগছে ওই পড়াগুলো। হ্যাঁ, গুড। আচ্ছা, এই যে তোমরা যে 12-এ উঠলে, এখানেও না আমরা এমন কিছু ইন্টারেস্টিং বিষয় পড়বো যাতে তোমাদের মধ্যে এডুকেশন সাবজেক্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, কি কি দেখো পড়বো তোমাদের না, এখানে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ এবং বি, দুটো গ্রুপ আছে। গ্রুপ এ থেকে পরীক্ষায় আসবে 20 নাম্বারের প্রশ্ন এবং গ্রুপ বি থেকে পরীক্ষায় আসবে 20 নাম্বারের প্রশ্ন। আচ্ছা, তাহলে কত হলো টোটাল? 40 হলো। এবং 10 নাম্বারের কি থাকবে বলো তো? 10 নাম্বারের থাকবে ক্লাস ডেমনস্ট্রেশন। এই যে আমাদের ক্লাসে আছে, ক্লাসরুমটা আছে কি না, এই ক্লাসরুমে তোমাকে কোনো একটা বিষয় এসে পড়াতে হবে অথবা প্রেজেন্ট করতে হবে। আমাদের প্রত্যেকটা এই যারা তোমাদের বন্ধুরা আছে তাদের সামনে আমরা এক দুজন টিচারও এখানে প্রেজেন্ট থাকবো। ঠিক আছে, ডেমনস্ট্রেশন আছে, ক্লাস ডেমনস্ট্রেশন, অথবা তুমি যদি চাও তাহলে গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও, ঠিক আছে, এই 10 নাম্বারটা কমপ্লিট করতে পারো। ক্লিয়ার হচ্ছে? অথবা ব্রেন স্টর্মিং। ঠিক আছে, তাহলে গ্রুপ আমরা কি দেখলাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ এ থেকে আসছে 20 নাম্বারের প্রশ্ন এবং গ্রুপ বি থেকে আসছে 20 নাম্বারের প্রশ্ন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইবার টপিক কি কি আছে সেটা চলো দেখি। দেখো, গ্রুপ এতে কি আছে? গ্রুপ এতে শিক্ষা সম্পর্কে বিভিন্ন কমিশনগুলো আছে। কি আছে? শিক্ষার কমিশন। ঠিক আছে, কোন কোন কমিশন? স্বাধীন ভারতের শিক্ষার কমিশন, যেমন ধরো রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, রাধাকৃষ্ণন কমিশন কত সাল? এটা 1948। তারপরে মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, ঠিক আছে, তারপরে 1968-এর জাতীয় শিক্ষানীতি, মানে শিক্ষা সম্পর্কে
কি শিক্ষা সম্পর্কে একটা নীতি এই 1968-এর। তারপরে বিখ্যাত একটা নীতি যেটা 34 বছর প্রায় চলেছিল, সেটা হচ্ছে তোমার জাতীয় শিক্ষানীতি 1986। আচ্ছা, তারপরে রিসেন্টলি যেটা বেরোলো 2020 এনইপি, তোমরা শুনছো না, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটাই কিন্তু তোমাদের এই 11-12টাকে সেমিস্টারে ডিভাইড করে দিল, মানে খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, সেইটা আছে। ঠিক আছে, তাহলে এটা আছে গ্রুপ এতে। গ্রুপ এতে আরো আছে। আর কি আছে? আমরা ভারতের সংবিধানটা পড়ছিলাম কি না? হ্যাঁ, জানি তো সংবিধান। সংবিধান কত সালে হয় বলো? কত সাল? গুড, 1950-এর। তারিখটা বলো তো? হ্যাঁ, 26শে জানুয়ারি। আচ্ছা, ওই দিন কি? ওই দিন, বাহ, রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। তো ভারতের যে সংবিধানটা আছে কি না, সেই সংবিধানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে দেখা হয়েছে, অর্থাৎ শিক্ষাকে রাজ্য সরকার দেখবে না শিক্ষাকে কেন্দ্র সরকার দেখবে, ঠিক আছে, নাকি দুজন মিলে শিক্ষাটাকে দেখবে, তারপর সংবিধানের কোন ধারায় শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। বিশেষত আমরা এখানে দেখব যে পিছিয়ে পড়া যে গোষ্ঠীগুলো আছে, ওবিসি, তারপর ইডব্লিউএস, তারপর এসসি, এসটি, ঠিক আছে, তারপরে হচ্ছে নারীদের জন্য বিভিন্ন কমিশন, এইটা আমরা এখানে দেখব। ক্লিয়ার হলো? তাহলে আমরা এতে কি কি দেখছি, যে বিভিন্ন কমিশনগুলো, তারপর শিক্ষার নীতিগুলো, তারপর আর কি দেখছি, নারী শিক্ষা, এসসি এসটি ওবিসিদের বিভিন্ন শিক্ষার কথা, বিশেষত সংবিধানটার এখানে কি লাগু হয়েছে এবং সেই রিলেটেড যে কমিশনগুলো গঠিত হয়েছে। যেমন নারী শিক্ষার কমিশন কি, দুর্গাবাই দেশমুখ কমিটি, এইটা আমরা দেখব। তারপর হংস মেহতা কমিটি দেখব, তারপর ভক্তবৎসলম কমিটি দেখব। এগুলো একটু পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসের একটু প্রভাব আমরা কিন্তু এখানে দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আর আমরা কি দেখবো? আর আমরা মহান শিক্ষাবিদের অবদান বলে একটা চ্যাপ্টার পড়বো। কি পড়বো? মহান শিক্ষাবিদদের অবদান। মহান শিক্ষাবিদের অবদান। এই যে বিভিন্ন মহান শিক্ষাবিদ আছে, যেমন ধরো রবীন্দ্রনাথ, তারপরে বিবেকানন্দ, তারপরে গান্ধীজি, ঠিক আছে, ভারতীয় এরা। ঠিক আছে, বিদেশি কারা ছিল, মানে পাশ্চাত্যের কারা কারা ছিল? রুশো, ঠিক আছে, তারপর জন ডিভি, ঠিক আছে, এরা না শিক্ষাকে নিজের দর্শনের দ্বারা, নিজের কাজকর্মের দ্বারা নানাভাবে প্রভাবিত করছে। এই যে রুশো, এই রুশো কিন্তু আধুনিক শিক্ষাকে চাইল্ড সেন্ট্রিক করছে। তারপর ডিবি, ডিবি কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলছে। ওই যে তোমরা পড়ছিলে না ক্লাস 11-এর শুরুতেই, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা। ওই যে ব্যাপক অর্থ শিক্ষা, শিক্ষাকে সায়েন্টিফিক করা, শিক্ষাকে যুগোপযোগী করা, এই ক্ষেত্রে কিন্তু এদের বিশাল অবদান রয়েছে। গান্ধীজি করছিল বুনিয়াদী শিক্ষা। বিবেকানন্দের একটা বিখ্যাত ডেফিনেশন আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। রবীন্দ্রনাথ কিন্তু কোনো ফর্মাল এডুকেশন নেয়নি। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ কি স্কুলে কিন্তু যায়নি, সে বাড়িতেই গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করছে এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করে। শান্তিনিকেতন কি করে? প্রকৃতির কোলে শিক্ষার কথা বলে। তো এই ধরনের মহান যারা শিক্ষাবিদ ছিল, যারা দার্শনিক ছিল, তাদের শিক্ষার কি, তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান কি ছিল, এইটা আমরা জানবো তোমাদের বর্তমান সিলেবাসে। আচ্ছা, আর আমরা কি দেখবো এখান থেকে? আর আমরা দেখবো গ্রুপ বি। ঠিক আছে, তাহলে গ্রুপ এটা আমাদের হয়ে গেল। গ্রুপ বিতে এবার কি কি আছে? গ্রুপ বিতে যেটা আছে সেটা হচ্ছে ভিন্ন ক্ষমতাধর্মী শিশুদের শিক্ষা, যারা স্পেশাল চাইল্ড, যারা কি, যারা বিশেষ ক্ষমতাধর্মী। যেমন তোমরা প্রত্যেকে হয়তো সিতারে জামিন পার মুভিটা দেখছো। কে কে দেখছো? আমির খানের সিতারে জামিন পার মুভিটা, বা হচ্ছে তারে জামিন পার মুভিটা, তার আগের ভার্সনটা দেখছো? তো ওখানে আমরা স্পেশাল চাইল্ড দেখতে পারি। তারা কি, তারা আমাদের মতো, আমরা ধরো সাধারণ, ঠিক আছে, আমাদের মতো সাধারণ শিক্ষাটা হয়তো তারা নিতে পারে না, তাদের জন্য না একটু স্পেশাল এডুকেশনটা দরকার। তারা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত, তারা গড গিফটেড। ঠিক আছে, যেমন ধরো দৃষ্টিশক্তি যাদের কম আছে তাদের শিক্ষাদানের পদ্ধতি কি, শ্রবণ শক্তি যাদের ধরো একটু কম আছে তাদের শিক্ষাদানের পদ্ধতি কি, যারা অটিজম চাইল্ড, যারা আর কি নিজের মনের ভাবটাকেই প্রকাশ করতে পারে না, তাদের শিক্ষাদানের পদ্ধতি কি, তারপর যারা শিখনে অক্ষম, ধরো যাদের ডিসলেক্সিয়া রোগ আছে, যাদের ডিসক্যালকুলিয়া রোগ আছে, রোগ ঠিক না, মানে এগুলো একটা কি বলবো, একটা অসুবিধা, ঠিক আছে, তাদের শিক্ষাদানের পদ্ধতি কি, এইটা আমরা দেখব। আচ্ছা, তোমরা শুনছো যে বিএড যে কোর্সটা আছে, টিচার ট্রেনিং, সেইখানে স্পেশাল বিএড বলে কিন্তু একটা কোর্স থাকে। ঠিক আছে, তো এই স্পেশাল বিএড কোর্স যারা করবে তারা কিন্তু এই ধরনের স্পেশাল চাইল্ডদের পড়ানোর জন্য ক্যাপাবেল হবে। ঠিক আছে, তাহলে গ্রুপ এতে আমরা প্রথমে কি দেখব? ভিন্ন ক্ষমতাধর্মী শিশুদের শিক্ষা। আচ্ছা, আর আমরা কি দেখব? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মানে একটা ছাতার তলায় বা একটা
একটা ছাদের নিচে সব ধরনের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। অর্থাৎ এখানেই তোমরা বলতে পারো যে এখানে সবাইকে, ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক জায়গায় শিক্ষা দিতে হবে। এবং এখান থেকেই পরবর্তীতে আমরা দেখব সকলের জন্য শিক্ষা, সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল, যেখানে আমরা দেখব কি সার্বজনীন প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, সবার জন্য প্রাথমিক শিক্ষা, ইউনিভার্সালাইজেশন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। তারপর আমরা কি দেখবো বলো তো, তারপর আমরা দেখবো যে বয়স্ক শিক্ষা। এই যে বয়স্ক বলতে বুড়ো বুড়িদের শিক্ষা না, কিন্তু যারা ধরো 14 থেকে 35 বছর রয়েছে, যারা ধরো ফর্মাল এডুকেশনটা নিতে পারেনি, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। কারণ কি আমরা কি জানি যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে এমন একটা হাতিয়ার যার সাহায্যে কি করা যাবে, যার সাহায্যে কি এই সমাজটাকে গুড পরিবর্তন করা যাবে। ঠিক হলো? তাহলে বিতে আমরা কি কি দেখছি, ভিন্ন ক্ষমতাধর্মী শিশুদের শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, সকলের জন্য শিক্ষা। আচ্ছা, শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। এখানে আমরা কি দেখব, ডেলর্স কমিশন, অর্থাৎ ইউনেস্কো, তোমরা নাম শুনছো হয়তো, একটা বিশ্বব্যাপী একটা সংস্থা, ও একটা কমিশন তৈরি করছিল, সেটা হচ্ছে ডেলর্স কমিশন 1896 সালে। সেই ডেলর্স কমিশন সারা বিশ্বের শিক্ষার 4টা স্তম্ভের কথা বলছে। কি কি? মানুষ হওয়ার শিক্ষা, জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। এটা আমরা দেখব। আর কি দেখব? আর দেখব হচ্ছে তোমার ইতিবাচক শিক্ষা, ইতিবাচক মনোবিদ্যা, মনোবিদ্যা, ঠিক আছে। এখানে আমরা দেখব হচ্ছে পারমা নামে একটা টপিক পড়বো, তারপরে হচ্ছে মাইকেল স্যালিভ্যানের নাম আমরা জানবো। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে অনেক কিছু, অনেক ইন্টারেস্টিং, মানে তোমরা ভাবতেও পারছো না যে এটা কতটা ইন্টারেস্টিং হবে, এই যে শিক্ষা সম্পর্কে এতগুলো ইনফরমেশন, ঠিক আছে, এত কিছু যে হয়েছে ভারতবর্ষে, এতগুলো কমিশন হয়েছে, এই কমিশন শিক্ষার এই কাঠামোর কথা বলেছে, ঠিক আছে। আগে কিন্তু তোমরা হয়তো তোমাদের মা বাবার কাছে শুনতে পারো, আগে 9-10 না একসঙ্গে মাধ্যমিক হতো, দেখবা তোমরা শুনবা, ঠিক আছে। আবার 11টা স্কুলের সঙ্গে ছিল, 12টা আবার স্কুলের সঙ্গে ছিল না, 12টা আবার ইউনিভার্সিটির সঙ্গে ছিল, ঠিক আছে। তো এখন তোমরা যেইভাবে পড়ছো, এই যে সেমিস্টার সিস্টেম যে চালু হলো, এটা কোন কমিশন বললো বা কোন জাতীয় শিক্ষানীতি বললো? 2020 এনইপি, ঠিক আছে। শিক্ষার বিভিন্ন রূপ আমরা ক্লাস 12-এর 3rd সেমিস্টারে কিন্তু দেখতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারলে। এইবার আমরা কি করবো বলতো, এইবার আমরা এক একটা করে ধরে ধরে এক একটা অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব। বোঝা গেল? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, ঠিক আছে। আচ্ছা বলো তো, যে এই যে আমি গোটা সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম, তারপর এক একটা করে আমি সিলেবাসের টপিক তোমাদের সামনে তুলে ধরবো, এটা তোমাদের সুবিধা হলো কি হলো না বলো? হ্যাঁ, হলো তো? তো এই যে গোটা সিলেবাস সম্পর্কে আলোচনা করে তারপর যে একটা করে টপিকে আমি যাব, এটাও কিন্তু একটা কি বলতো, একটা টেকনিক, শিক্ষা দানের বা টিচিং এর একটা টেকনিক, ঠিক আছে। এটাও কিন্তু আমরা এডুকেশনে পড়বো। এডুকেশন সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে। ধন্যবাদ। তো এই হলো একটা ডেমনস্ট্রেশন, জানি অতটা ভালো হয়নি, কিন্তু মানে খুবই না 5 মিনিটের মধ্যে মাইক্রো টিচিং দেওয়া বা মাইক্রো টিচিংয়ের যে 5টা স্কিল রয়েছে, সেই 5টা স্কিলকে সঠিকভাবে ব্যাখ্যা করা, সেটা কিন্তু অতটাও সোজা না, ঠিক আছে। তো জানি সেখানে হয়তো 5 মিনিটে আমাকে থামিয়ে দেবে, কিন্তু চেষ্টা করলে আমরা হয়তো 10 মিনিট বা 15 মিনিট যেটা লাগছে, সেটাকে কিন্তু 7-8 মিনিটে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো আমি চাই যে সমস্ত সিলেবাস, বিশেষত 4টা যে সিলেবাস আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এই 4টা সেমিস্টারের সিলেবাস যাতে আমরা একেবারে ভিতরে ঢুকিয়ে নিই, কোন গ্রুপে কি আছে, ঠিক আছে, কত নম্বরের প্রশ্ন হবে, এমনকি কেউ যদি চান তাহলে কোথার থেকে কত নম্বরের প্রশ্ন হবে, এটাকেও কিন্তু দেখে রাখতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে।